ভালো লাগছে না আরিয়ান, বাড়ি চলো। ঠিক আছে, তোমার ইচ্ছে। ময়ূরী গাড়িতেও মন খারাপ করে চুপ করে থাকলে আরিয়ান বলল, এটা কিন্তু ঠিক হলো না। আমি তোমার মন ভালো করার জন্য বাইরে নিয়ে এসেছিলাম, এখন দেখছি আমি তোমার মন খারাপের কারণ হলাম। তুমি আমার মন খারাপের কারণ হতে পারো না। তাহলে ঝটপট মুড ঠিক করে নাও। আমি গান চালাচ্ছি, তোমার চেহারায় বিষণ্ণতা মানায় না। আরিয়ান গান চালিয়ে দিয়েছে। ময়ূরী বিষণ্ণ মুখে বসে রইল। আরিয়ান ময়ূরীকে দেখে নিজেই কথা শুরু করলো। তোমার বোন কিন্তু তোমার মতো না, অনেক কথা বলে। ওর কথা তুমি শুনেছো কোথায়? কান পচিয়ে দিতে পারে ও। কয়েক মিনিটেই বুঝেছি। তুমি কিন্তু ওর কথাতে কিছু মনে করো না প্লিজ। ও ওরকমই, মনে যা আসে বলে ফেলে, বলার আগে একবারও ভাবে না। বাচ্চা মানুষের কথাতে আমি কিছু মনে করি না। আরিয়ানের বলার ধরন দেখে ময়ূরী হেসে ফেলল। আরিয়ান তাসফিনের থেকে পুরোটাই বিপরীত। তাসফিন যতটা বদমেজাজি, অহংকারী, দাম্ভিক, আরিয়ান ততটাই ভদ্র, মিশুক ও হাসি খুশি। আরিয়ান আর ময়ূরী মল থেকে বেরোবার সময় তাসফিন ওদের দেখেছে। তাসফিন রামিমের সাথে এসেছিল। রামিম তার ফিয়ন্সির জন্য কিছু কিনবে। তাসফিনকে জোর করে ধরে নিয়ে এসেছে। তাসফিনের মনোযোগ ফোনে ছিল। ওরা ঢুকছে, ময়ূরী বের হচ্ছে। রামিম কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তাসফিনের চোখ হঠাৎ ফোন থেকে সরলে ময়ূরীকে দেখে সে দাঁড়িয়ে পড়ল। ময়ূরী হয়তো তাকে দেখেনি। তাসফিন ঘুরে ময়ূরীকে দেখলো। আরিয়ানের সাথে এসেছে ও। ময়ূরীকে আরিয়ানের গাড়িতে উঠতে দেখে তাসফিনের চোয়াল শক্ত হয়ে গেল। রামিম পেছন ফিরে তাসফিনকে দাঁড়িয়ে পড়তে দেখে বলল, দাঁড়িয়ে পড়লি কেন? রামিমের কথা তাসফিনের কানে ঢুকছে না। আরিয়ানের গাড়ি চলে যাচ্ছে। সে এখনো চলন্ত গাড়িটার দিকে তাকিয়ে আছে। রামিম কাছে এসে বলল, কি দেখছিস? কার গাড়ি? কে ছিল? কেউ না। কেউ না হলে ওইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছিস কেন? আয়। হুম। বাড়িতে পা রেখেই তাসফিন মনে মনে ময়ূরীকে খুঁজছে। সে ময়ূরীকে এ বাড়িতে রেখেছে মাহিমকে শাস্তি দিতে, কিন্তু ময়ূরী তো এখানে দিব্যি আছে। আরিয়ানের সাথে বাড়তি খাতিরও জমে গেছে। তাসফিন রুমে এসেও ময়ূরীকে পেল না। অনেকটা সময় পর ময়ূরী নিজের রুমে এসেছে। তাসফিন ফিরেছে এই কথা সালেয়া খালার কাছে শুনেছে। আপনার কিছু লাগবে? তাসফিন বেডে হেলান দিয়ে বসে ফোন চাপছিল। ময়ূরীর গলা শুনে ওর দিকে তাকালো। শীতল কণ্ঠে বলল, তুমি এখানে কেন এসেছো? ময়ূরী ঠিক বুঝল না। প্রশ্নাত্মক চোখে তাকে জিজ্ঞেস করলো, মানে? পিকনিকে এসেছো? আমি আপনার কথা বুঝতে পারছি না। না বোঝার তো কিছু দেখছি না। আমার বাড়িতে তুমি পিকনিক করতে আসোনি নিশ্চয়ই। আপনার কেন মনে হলো যে আমি আপনার বাড়িতে পিকনিক করতে এসেছি? তোমাকে দেখে তো এরকমই মনে হচ্ছে, জোর করে আছো। তারপরও দিব্যি খাচ্ছ, দাচ্ছ, ঘুরছো। কোনোভাবেই মনে হচ্ছে না তুমি এখানে অসুখী আছো। আমি অসুখী হলে আপনি খুব খুশি হতেন মনে হচ্ছে। তোমার খুশি অখুশি দিয়ে আমার কাজ নেই, কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, এই বাড়িতে যতদিন আছো আমার কথা ছাড়া বাড়ির বাইরে পা দেওয়ার সাহস করবে না। ময়ূরী বুঝতে পারছে না তাসফিন হঠাৎ কোনো কারণে তার সাথে এত বাজে ব্যবহার করছে। সে কি এমন কাজ করেছে যার জন্য এত কথা শোনাচ্ছে? ওয়েট, বাড়ির বাইরে যাবার কথা বলল না? হ্যাঁ, তার মানে আরিয়ানের সাথে বেরিয়েছিল বলেই মশায়ের এত রাগ। ময়ূরী তাসফিনের রাগের কারণ স্পষ্ট করে জানার জন্য বলল, এখন কি আমাকে কোথাও যেতে হলে আপনার অনুমতি নেওয়া লাগবে? অন্তত যতদিন এখানে আছো ততদিন লাগবে। কেন? তাসফিন তীক্ষ্ণ চোখে ময়ূরীকে দেখছে। ময়ূরীর মুখভঙ্গি স্বাভাবিক। কারণ তোমার নামের সাথে এখন আমার নাম জুড়ে আছে। তুমি কোথায় যাচ্ছ, কার সাথে মিশছো, সেটা আমাকে জানাতে বাধ্য তুমি। এ বাড়ি থেকে যাওয়ার পর তুমি যা খুশি তাই করো, তোমার ব্যাপারে জানার আমার কোনো ইন্টারেস্ট থাকবে না। কিন্তু যতদিন এখানে আছো তোমাকে আমার কথা শুনতে হবে। আর তুমি এখানে ঘুরতে আসোনি, খুব তো বড় মুখ করে বলে দিয়েছিলে বউয়ের দায়িত্ব পালন করতে এসেছো। এখন পর্যন্ত তেমন কোনো দায়িত্ব পালন করতে দেখলাম না। অবশ্য ঘোরাঘুরি করে সময় পেলে তো দায়িত্ব পালন করবে। আরিয়ানের সাথে শপিংয়ে গিয়েছিলাম, সেই জন্য এত কথা বলছেন। ঠিক আছে, পরের বার থেকে কোথাও যাওয়ার হলে আপনাকে বলবো। আপনি যে নিয়ে যাবেন না এটা অবশ্য আগে থেকেই জানি, তবু আমার বলার কর্তব্য, আমি বলবো। নয়তো দেখা যাবে আজকের মতোই কথা শোনাবেন আবার। নিজে নিয়ে যাবেন না, আবার অন্যের সাথে যেতে দেখলেও বলবেন আমি শ্বশুর বাড়িতে পিকনিক করতে এসেছি।
মানুষের তো প্রয়োজন থাকতে পারে না। এক ভাই নিজে থেকে নিয়ে যেতে চাইবে, আর এক ভাই কথা শোনাবে। মানুষ করবে তো করবেটা কি? হ্যাঁ, মাহিম জানে তাসফিন পিহুর সাথে তার দেখা করাবে না। তাসফিনের কাছে বারবার অনুরোধ করেও কোনো লাভ নেই। যা করার তাকেই করতে হবে। ময়ূরীর সাহায্য নেবে, কিন্তু ময়ূরীও তো তার উপর রেগে আছে। আর যেভাবেই হোক মাহিম পিহুর সাথে দেখা করেই ছাড়বে। তাই আজ সকাল থেকেই দূর থেকে সে তাসফিনকে ফলো করছিল। তাসফিন সারাদিনে একবার অন্তত বোনের সাথে দেখা করতে যাবে। এই সুযোগেই মাহিম হসপিটালটা চিনে রাখবে। মাহিমের ভাবনা মতো হলেও এমন। তাসফিনের পিছু করে ঠিকই পিহুর কাছে পৌঁছে গেল, কিন্তু হসপিটালে ঢুকে পিহুর সাথে দেখা করতে তাকে বাধা দেওয়া হচ্ছে, কেননা ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কারো পিহুর সাথে দেখা করার অনুমতি নেই। এভাবে তো কারো দেখা করার অনুমতি নেই। আপনি পেশেন্টের কে হন? মাহিম চট করে বলে ফেলতে পারল না সে পিহুর কে হয়। খানিকক্ষণ চুপ থেকে বলল, ফ্যামিলি ফ্রেন্ড। পিহুর ব্যাপারটা আমি জানতাম না, যখন জেনেছি সোজা এখানে এলাম। ঠিক আছে, আপনি কিছু একটা সময় অপেক্ষা করুন। আমরা পেশেন্টের ভাইয়ের সাথে কথা বলে নিই। আপনার নামটা যেন কি? এই রে, তাসফিনের সাথে কথা বললে 2 মিনিটের মধ্যে তাকে হসপিটাল থেকে ঘাট ধরে বের করে দেওয়া হবে। সে যাতে পিহুর সাথে দেখা করতে না পারে, এজন্যই তাসফিন হসপিটালে বলে রেখেছে। বেটা বদবুদ্ধির রাজা। এত দূর এসে মাহিমও হার মানার পাত্র না। সে তাড়াহুড়া করে বলে উঠল, হ্যাঁ, কথা বলতে পারেন, আমি মিথ্যা বলছি না। কিন্তু আমার একটু তাড়া আছে। 8 ঘন্টার মধ্যেই আমার ফ্লাইট। আসলে আজই দেশ ছেড়ে চলে যাচ্ছি আমি। এখন দেখা না হলে আর হয়তো। মাহিম কথাগুলো বলতে বলতেও চোরা চোখে নার্সটার দিকে তাকালো। এটুকু মিথ্যা তাকে বলতেই হতো, নয়তো পিহুর সাথে দেখা করার সব পথ বন্ধ হয়ে যাবে। এখান থেকে বের হয়ে আমি সোজা এয়ারপোর্টে যাব। এখন যদি আপনারা আমাকে অবিশ্বাস করে এখানেই আমার দেরি করিয়ে দিন, তাহলে হয়তো আমার একটু পরের ফ্লাইট মিস হয়ে যাবে। ঢাকা শহরের রাস্তার জ্যামের কথাও নিশ্চয়ই জানা আছে। মাহিম মনে মনে প্রার্থনা করছে নার্সটা যেন আর সন্দেহ না করে, তাকে যেন পিহুর সাথে দেখা করতে দেয়। সে পিহুর কাছে যাবার আগ পর্যন্ত তাসফিনকে যেন না জানায়। অনেকটা সময় ধরে আরিয়ান কারো অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কিন্তু যার অপেক্ষায় দাঁড়িয়ে বেচারা পা ব্যথা বানিয়ে ফেলছে তার দেখা পাওয়ার খবর নেই। গাড়িতে বসে থাকলেও হতো, কিন্তু আরিয়ান গাড়িতে হেলান দিয়ে কলেজ গেটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ফাইজা বন্ধুদের সাথে কথা বলতে বলতে গেট দিয়ে বেরিয়ে সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটার দিকে নজর পড়ল। ঠিক গাড়িটা না, চোখে সানগ্লাস লাগিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে থেমে গেল। এটা আমার আপুর দেবর না? হ্যাঁ, উনিই তো মনে হচ্ছে। উনি এখানে কি করছেন? ফাইজা বন্ধুদের বলল, তোরা যা, আমার একটা কাজ আছে। তোরা যা না, এত কথা বলিস কেন? কাজ আছে দেখেই তো বলছি। বন্ধুরা চলে গেলে ফাইজা রোড পার করে আরিয়ানের দিকে এগিয়ে আসছে। আরিয়ান ফাইজাকে তার দিকে আসতে দেখেই নড়ে চড়ে দাঁড়ালো। ফাইজা আরিয়ানের সামনে এসে বলল, আরে বিআই সাহেব না, কেমন আছেন? আরিয়ান যেন মাত্রই ফাইজাকে দেখেছে এমন ভাব করে চোখ থেকে সানগ্লাস খুলে আশ্চর্য হওয়া গলায় বলল, আপনি এই কলেজে পড়েন? জি, কিন্তু আপনি এখানে আমাদের কলেজের সামনে কি করছেন? একটা কাজে এসেছিলাম, ভাবিনি আপনার সাথে দেখা হয়ে যাবে। ফাইজা কলেজের গেটের দিকে তাকিয়ে মুখ টিপে হেসে বলল, কাজে এসেছেন? ভালো ভালো, কিন্তু এখন তো কলেজ ছুটি। হ্যাঁ, আপনি কি এখন বাসায় ফিরবেন? হ্যাঁ, অসুবিধা না থাকলে আমার সাথে চলতে পারেন। আপনার কাজ শেষ? না মানে আপনি তো কাজে এসেছিলেন। অন্য একদিন আসবো। গাড়িতে বসেও ফাইজা মুখ টিপে হেসেই যাচ্ছে। আরিয়ান সেদিকে লক্ষ্য করে মনে মনে ভাবছে, মেয়েটা আমাকে সন্দেহ করছে না তো? আপনি আমাদের বাড়ি চেনেন? হ্যাঁ। আরিয়ান অন্য কিছু ভাবছিল, তাই ফাইজার কথা শুনতে পায়নি। ফাইজা আবার বলল, বিয়ের সময় কিন্তু আপনাকে একবারও দেখিনি। আপনি আমাদের বাড়ি চেনেন? আমি না চাইলে চিনলেও আপনি তো চিনেন। কথা জানেন দেখা যাচ্ছে। আপু কেমন আছে? আমার মতো একটা দেবর থাকতে কেউ খারাপ থাকতে পারে? নিজের প্রশংসা নিজেই করছেন। অন্য কেউ তো করে না। আপনি ভালো হলে কি হবে? আপনার ভাইরা তো একটা খাটাস।
ওনাকে সামনে পেলে আমি পচা পুকুরে ডুবিয়ে মারতাম। আমার ভাইয়ের উপর আপনার অনেক রাগ জমে আছে। থাকবে না? উনি যা করেছেন তাকে এত সহজে ভোলা যাবে? না, কিন্তু ওকে দিয়ে আমাকে বিচার করাটাও ঠিক হবে না। আমার ভাই হলেও আমাদের মধ্যে অনেক অমিল। সেটা তো আপনার সাথে প্রথম দেখা হওয়ার পরে বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি কি কাজে এসেছিলেন সেটা তো বললেন না। তেমন গুরুত্বপূর্ণ কোনো কাজ না।